নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। মোহন ভাগবত সরসঙ্গ চালক আরএসএস এর শিক্ষানবিশীদের একটা অনুষ্ঠানে যে কথাগুলো বলেছেন সেটা খুবই তাৎপর্যপূর্ণ। প্রসঙ্গত বলে রাখা ভালো যে 2025 সালে আরএসএস এর শতবর্ষ। বিগত কয়েকদিন যাবতই, কয়েকদিন বললে বছর, কয়েক বছর যাবতই সংঘের সঙ্গে বিজেপির শীর্ষ নেতৃত্বের বনিবনার অভাব কিন্তু অনেক সময় প্রকাশ্যে এসেছে। যদিও দত্তাত্রেয় হোসবালে, যিনি মোহন ভাগবতের বড়ই গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব আরএসএস এর, তার সঙ্গে মোদিজির সম্পর্ক অসম্ভব ভালো এবং মোহন ভাগবতের সঙ্গেও নরেন্দ্র মোদীর ব্যক্তিগত রসায়ন খুবই মধুর। নরেন্দ্র মোদীকে তিনি কার্যত তপস্বী বলে উল্লেখ করেন। এহেন মোহন ভাগবত যে ভাষায় কতগুলো কথা বলেছেন খুবই তাৎপর্যপূর্ণ। প্রথম কথা, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি রাজনীতিতে কেউ শত্রু নয়, কেউ প্রতিপক্ষ হয়, শত্রু নয়। রাজনীতি সবসময় দুটো ভিন্ন মতাদর্শের লড়াই। যেমন এবারের যে লোকসভা নির্বাচন হলো, সেখানে বিজেপির একটা মতাদর্শ আর তার বিপরীতে যে ইন্ডিয়া জোট, তার মধ্যে প্রধান শক্তি কংগ্রেসের একটা মতাদর্শ। তাহলে দুটো মতাদর্শের লড়াই, দ্বন্দ্ব। কেউ কিন্তু কারো শত্রু নয়, প্রতিপক্ষ। এটা আমরা দীর্ঘদিন ধরে বিশ্বাস করি। কিন্তু এবারের নির্বাচনী প্রচারে আমরা যেটা দেখলাম, কি শাসক কি বিরোধী, তারা সব সীমা লঙ্ঘন করে যে পর্যায়ে নিয়ে গেলেন প্রচারকে, সেটা সামাজিক স্থিতি এবং কি বলবো, যে একটা স্থিতিশীলতা থাকে না সমাজে, সেটা নিয়ে কিন্তু প্রশ্ন তুলতে পারে। এবং মোহন ভাগবত এটাই বলেছেন যে কয়েনের দুটো পিঠ থাকে। আবার দেশেও বিভিন্ন মতাদর্শ থাকে। এখন হচ্ছে ঐক্যমত্য গড়ে তোলার সময়। যারা আমার মতাদর্শ বা আমার মতকে সমর্থন করে না, তাদের বক্তব্য যে একেবারে অসার, সেখান থেকে গ্রহণীয় কিছু নেই, এটা নয়। অর্থাৎ সরকারকে গ্রহিষ্ণু হতে হবে, কনসেনসাস বিল্ড করতে হবে, ঐক্যমত্যের ভিত্তিতে এগোতে হবে। কোথাও বুলডোজার চালালে চলবে না। আরএসএস এর দীর্ঘদিনের এজেন্ডা 3 তালাক বিলোপ, মোদি জমানায় হয়েছে। কাশ্মীর থেকে 370 ধারা এবং 35-এ বিলোপ, মোদি জমানায় হয়েছে। অভিন্ন দেয়ানি বিধি আরএসএস এর দীর্ঘদিনের দাবি। আমার মনে হয় সেটা আপাতত বিষ পাও চলে, কিন্তু অমিত শাহ বলেছিলেন যে সময় লাগবে, সব স্টেক হোল্ডারদের সঙ্গে কথা বলে ঐক্যমত্যের ভিত্তিতে এগোতে হবে। ভারতের সংবিধানও তার ডাইরেক্টিভ প্রিন্সিপালে বলেছে যে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারগুলোকে উদ্যোগী হতে হবে যাতে অভিন্ন দেয়ানি বিধি প্রণয়ন করা যায়। এটা আরএসএস এরও এজেন্ডা এবং বিজেপি তার ইস্তাহারেও বলেছে। মোহন ভাগবত কি বলেছেন, যে প্রযুক্তিকে ব্যবহার করে মিথ্যেকে সত্যি বলে চালানো হয়েছে। কংগ্রেস যেভাবে আরএসএস কে তাদের নির্বাচনী প্রচারে নিশানা করেছে, সেটা নিয়েও ক্ষোভ ব্যক্ত করেছেন মোহন ভাগবত। কিন্তু তিনি চেতাবনী দিয়েছেন কেন্দ্রের শাসক দলকে যে এবার সময় ঐক্যমত্যের ভিত্তিতে সরকার চালানো। অনেকে বলেন যে প্রধানমন্ত্রী তার নির্বাচনী প্রচারে যেভাবে ভারতের 20 কোটি মুসলমানদের দেগে দিয়েছিলেন, প্রধানমন্ত্রী পদের সঙ্গে
তা একেবারে মানানসই নয়। সঙ্গপ্রদান সরাসরি এইসব নিয়ে ইঙ্গিত না করলেও নির্বাচনের সময় যে ভাষা ব্যবহার হয়েছে, বলি ভাষা সন্ত্রাস, যেভাবে যুযুদান দুই শিবির ব্যক্তিগত আক্রমণকে শীর্ষে নিয়ে গেছেন, যেভাবে প্রযুক্তিকে ব্যবহার করে মিথ্যেকে সত্য বলে চালানোর চেষ্টা হয়েছে, তার থেকে একটা জিনিস স্পষ্ট, যে কোনো মূল্যে ক্ষমতা ধরে রাখতে বা ক্ষমতা ফিরে পেতে মরিয়া ছিল দুপক্ষই। এবং তাতে যে বিষয়টা স্পষ্ট হয়েছে মোহন ভাগবতের মতে, যে এরকম চললে সামাজিক স্থিতি বিঘ্নিত হতে পারে। মণিপুরে 1 বছর পরেও কিন্তু অশান্তির রেশ রয়েছে এবং মণিপুরে বিজেপি সেটব্যাক হয়েছে লোকসভায়। ইনার মণিপুর অ্যান্ড আউটার মণিপুর দুটো কেন্দ্রেই কংগ্রেস জয়ী হয়েছে। মেইতেই অধ্যুষিত কেন্দ্রেও কংগ্রেস জয়ী হয়েছে, কুকিজও অধ্যুষিত কেন্দ্রেও কংগ্রেস জয়ী হয়েছে। তাহলে মণিপুরের অশান্তির আঁচ কবে মিটবে? বিরোধীরা তো এই প্রশ্ন তোলেন, এবার সঙ্গপ্রদান প্রশ্ন তুললেন। অমিত শাহ 2বার গেছিলেন মণিপুরে, কিন্তু প্রধানমন্ত্রী গেলে পরেই যে সমস্যার সমাধান হবে তার কোনো মানে নেই। ওখানে অনেক রকম ইকুয়েশন আছে। জঙ্গি মায়ানমার থেকে ঢুকে পড়ে সন্ত্রাস চালায়, মাদকের স্বর্গরাজ্য, নানা রকম ক্রস কারেন্ট ওখানে চলে। এখন মায়ানমার ভারত সীমান্ত অনেকটা জায়গায় ওপেন, এখানে কাঁটাতার দিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। মায়ানমারের ভিতরে 16 কিলোমিটার উইদাউট ভিসা চলে যেতে পারতেন ভারতের নাগরিকরা, আবার মায়ানমারের লোকজনও আসতেন, সেইগুলো বন্ধ করে দেওয়ার উদ্যোগ হচ্ছে, ফেন্সিং হচ্ছে। কিন্তু মণিপুর ভারতের পলিটির উপর একটা গভীর ক্ষত, সেখান থেকে এখনো রক্তক্ষরণ হচ্ছে। দ্যার ইজ নো ডিনাইং দ্য ফ্যাক্ট। এটাই ভগবত বলেছেন। যখন রাম মন্দির নির্মাণ হবে, সুপ্রিম কোর্টের রায় বেরিয়ে গেল, তখন বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দল, মথুরায় কৃষ্ণ জন্মভূমি পুনরুদ্ধার, বেনারসে মন্দির পুনরুদ্ধারের ডাক দিয়েছিলেন। দেখুন, আরএসএস রাম জন্মভূমি আন্দোলনের সঙ্গে ছিল, কিন্তু তারা বলেছিল ওটা একটাই বিষয়, সেটার নিষ্পত্তি হয়ে গেছে, এখন তারা আর মন্দির মসজিদ বিতর্কে ঢুকতে চায় না। এবং মসজিদে মসজিদে ঢুকে শিবলিঙ্গ খোঁজার সময় ওটা নয়, এটাও বলেছিলেন মোহন ভাগবত। কিছুদিন আগে জগৎ প্রকাশ নাড্ডা বললেন বিজেপি আরে বহরে অনেক বড় হয়ে গেছে, এখন আর আরএসএস এর সাহায্য না পেলেও তাদের চলবে। আরএসএস যেভাবে নিচের তলায় প্রচার করে আদিবাসীদের মধ্যে, জনজাতিদের মধ্যে বৃহত্তর হিন্দু ইউনিটি গড়ে তোলার ক্ষেত্রে তারা যে ভূমিকা পালন করে, সেটা তো অনস্বীকার্য, সেটাকে তো অস্বীকার করা যায় না। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. বিজেপির সৃষ্টির সময় তাদের সংগঠন দুর্বল ছিল, আরএসএস এর উপর নির্ভরতা তাদের অনেক বেশি ছিল। এখন বিজেপি পৃথিবীর সব থেকে বড় পার্টি সদস্য সংখ্যার বিচারে 18-19টা রাজ্যে তারা হয় ক্ষমতায় বা শরিকদের নিয়ে ক্ষমতায়, তা তাদের সংগঠন নিশ্চয়ই বেড়েছে। কিন্তু তার মানে কি এই যে আরএসএস এর সাহায্য ছাড়া বিজেপি কি পথ চলতে পারবে? উত্তরপ্রদেশে, রাজস্থানে, হরিয়ানায় আরএসএস এর কর্মী সমর্থকরা কি খুব সক্রিয়ভাবে নেমেছিলেন পথে? পশ্চিমবঙ্গের 2021 সালের বিধানসভা নির্বাচনে যে প্রার্থী তালিকা ঘোষণা হয়েছিল, সেখানে অনেক ক্ষেত্রে আরএসএস এর সুপারিশকে একেবারে খারিজ করে দিয়েছিলেন কৈলাস বিজয়বর্গীরা। তার বদলে টার্ন করতে নিয়ে সিনেমা, টেলিভিশন জগতের কিছু মুখকে হঠাৎ করে বিজেপির পতাকা ধরিয়ে নির্বাচনে নামিয়ে দিয়েছিলেন তারা। ফল কি হয়েছিল আপনারা জানেন?
তাই আরএসএস এর সহযোগিতা ছাড়া বিজেপির পক্ষে ইলেকটোরাল সাকসেস পাওয়া এবং সেটাকে ধরে রাখা কিন্তু সম্ভব নয়। যতই জেপি নাড্ডা আত্মবিশ্বাসের সঙ্গে কথাগুলো বলুন না কেন, আমার মনে হয় সেটাও বুমেরাং হয়েছে এবং আরএসএস এর কর্মীরা নাড্ডার কথাকে ভালোভাবে গ্রহণ করেননি, নিজেদের মধ্যে গুটিয়ে নিয়েছিলেন তারা। তাই মোহন ভাগবত ক্ষোভের জ্বালামুখ খুলে দিয়েছে। নিশানা অবশ্যই বিজেপির শীর্ষ নেতৃত্ব, কোর্স কারেকশনের বার্তা। আরএসএস কখনোই চায় না যে এনডিএ সরকার ক্ষমতাচ্যুত হোক, কারণ 2025 সালে তাদের শতবর্ষ। অতীতে অনেক সময় কংগ্রেসি জমানায় আরএসএস নিষেধাজ্ঞার মুখে পড়েছে, তাতে তাদের অর্গানাইজেশনাল এক্সপ্যানশন বাধাপ্রাপ্ত হয়েছে। সেই সবের পুনরাবৃত্তি তারা চান না। তারা চান এনডিএ সরকার থাক বা বিজেপি সরকার থাক, কিন্তু সেটা যেন ডুওপলি না হয়। সেখানে যাতে এনডিএ বা বিজেপির মধ্যেও কনসেনসাস করে তারা এগোতে পারে। নীতিন গডকরি নাগপুর থেকে যেতেন, নাগপুরে আরএসএস এর সদর দপ্তর। সবাই জানেন যে নীতিন গডকরি কেন্দ্রীয় মন্ত্রিসভায় আছেন কারণ তার পিছনে আরএসএস এর সমর্থন আছে। নরেন্দ্র মোদী এবং অমিত শাহর সঙ্গে বিভিন্ন বিষয়ে নীতিন গডকরির দূরত্ব আছে। তিনি বেশ কয়েকবার আলটপকা বক্তব্য করেও ছিলেন। কিন্তু যেহেতু আরএসএস তার পিছনে আছেন, তাই নীতিন গডকরি এখনো মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ মন্ত্রকে আছে। শিবরাজ সিং চৌহান বিদিশা থেকে বিপুল ভোটে জিতেছেন, খুব গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্বে। গ্রামোন্নয়ন এবং এগ্রিকালচার এবং কৃষক। দীর্ঘদিনের মুখ্যমন্ত্রী, প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়াকে প্রো ইনকামবেন্সি করে দিয়েছিলেন মধ্যপ্রদেশের বিধানসভা নির্বাচনে শিবরাজ। 6% ভোট বেড়ে গেছিল। তারপর তাকে মুখ্যমন্ত্রী করা হয়নি, এবার তাকে কেন্দ্রীয় মন্ত্রী করা হলো। গুরুত্বের বিচারে এমন দপ্তরের দায়িত্ব দেওয়া হলো যার সঙ্গে রুরাল ইন্ডিয়ার একেবারে সরাসরি যোগাযোগ। এই 100 দিনের কাজ, আবাস যোজনা সবগুলো কিন্তু ওই গ্রামোন্নয়ন মন্ত্রক দপ্তরের আওতায় পড়বে। এখন আর গিরিরাজ সিং নেই, তার বস্ত্র মন্ত্রকে তিনি গেছেন। তাহলে প্রদীপ মজুমদারকে এবার যোগাযোগ করতে হবে শিবরাজ সিং চৌহানের সঙ্গে। শিবরাজ সিং চৌহান ও আরএসএস এর খুব ঘনিষ্ঠ। মোদিজি তো আরএসএস এর স্বয়ংসেবক ছিলেন। এই যে আপ কি বার মোদি সরকার, মোদি সরকার, মোদি সরকার, নরেন্দ্র মোদী নিজেও বলেছেন। সংঘ নেতৃত্ব বাধ্য হয়েছিল মুখ বুজে থাকতে, কারণ ব্যক্তির এই প্রচন্ড প্রচার এবং ব্যক্তি সর্বস্ব রাজনীতির এই ঘরানা আরএসএস গ্রহণ করতে পারে না। তারা চুপ করেছিল। লোকসভা নির্বাচনের আগে মোদিজি নাগপুরে গিয়ে রাত্রিবাসও করেছিলেন, কারণ প্রথম দুদফা ভোটের পরে একটা আভাস পাওয়া যাচ্ছিল যে আরএসএস এর স্বয়ংসেবকরা সেভাবে নামেননি ভোটের কাছে, তাই তাদের চাঙ্গা করার জন্য। তারপরে মোদিজির প্রচারে সুর বদলে গেল। তিনি হিন্দু হৃদয় সম্রাট, আরএসএস ও হিন্দু স্বার্থ রক্ষার কথা বলে, এটা নিয়ে কোনো দ্বিমত নেই। কিন্তু দেশে 20 কোটি তো মুসলমান আছে, তাদেরকে দাগিয়ে দেওয়া যেটা আরএসএস এর না পছন্দ। হিন্দু স্বার্থ রক্ষার কথা বলেছেন মোদিজি, আরএসএস দুহাত তুলে সমর্থন করেছে। কিন্তু যখন 140 কোটি দেশের 20 কোটি মুসলমানকে দাগিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে, তখনই আরএসএস কি বলবো আর কি, বিষয়টাকে সহজে গ্রহণ করেনি। কারণ তারা মনে করে 20 কোটি মুসলমান আগে হিন্দু ছিলেন, তারা এই ভারত মাতার গর্বিত সন্তান। আর দেশ চালাতে গেলে ঐক্যমত্যের দরকার, সবাই থাকবে।
এই বিষয় নিয়ে মোহন ভাগবতের বক্তব্য যে ঐক্যমত্যের ভিত্তিতে আগামী দিনে পথ চলতে হবে। এটা বলতে পারেন সতর্ক বার্তা, কারণ এটা জোট সরকার, শরিকে টানাপোড়েন থাকবে। যদিও যে মন্ত্রিসভা হয়েছে সেখানে পরিকাঠামো বলতে একমাত্র বিমান পরিবহন মন্ত্রকটা টিডিপি পেয়েছে, আর পঞ্চায়েতি রাজ বা অন্যরকম কিছু একটা ডেয়ারি পেয়েছেন নীতিশ কুমারের দল। 11 জন মন্ত্রী আছেন শরিকে, ক্যাবিনেট এবং মিলিয়ে, মিনিস্টার অফ স্টেট মিলিয়ে। এখনো তো বিজেপির একক সংখ্যাগরিষ্ঠতার থেকে 30টা কম আছে। তাই এই কোর্স কারেকশনের বার্তা দিল আরএসএস, যে নির্বাচনে জয় পরাজয় হবে, বিরোধীরা শত্রু নয়, প্রতিপক্ষ। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এটা মনে রাখলে আমরা সবাই খুব খুশি হব।